এখন শুনবেন আজকের গল্প। আমার হাত ধরে সেদিন যদি পেরুতে পারতে, তাহলে তোমাকে অমন করে দুহাতে তুলে নিয়ে পার করতে হতো না। সেই জন্যই তো কদিন অন্তরের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। বিশ্বাস করো, আমিও কম জ্বলে পুড়ে মরছি না। হয়তো জ্বালা জীবন ভরি ভোগ করতে হবে। সংসারে পা দিতে না দিতেই বড় বউয়ের তাহলে মুখ খুললো। তোমাদেরও যেমন দাদার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পুরো শালিক ধরে আনলে, ও পোষ মানে কখনো? যত বড় দোষী হোক, তুমি কি সব মাপ করতে পারো? যে সত্যি ক্ষমা চায় তাকে ক্ষমা করতেই হবে। এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তোমাকে আমি স্পষ্টই বলে রাখছি, এই বউ নিয়ে আমি ঘর করতে পারবো না। কালকে যা কাণ্ড করলে। আমি সব শুনেছি মা, আর সেজন্য ওকে খুব বকেও দিয়েছি। মোট কথা, তোমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী স্বামী। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। মজুমদারদের বাগান। তখনও আকাশে মেঘ বিদ্যুতের খেলা চলছিল। একটি মেয়ে বাগানের বকুলতলার বকুল ফুল কুড়োতে ব্যস্ত। মেয়েটির নাম সৌদামিনী। কিছুক্ষণ আগে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো মেঘের সমারোহ, হয়তো আবার জল নামবে। কোঁচর ভর্তি ফুল নিয়ে সৌদামিনী উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ পেছন থেকে নরেনের কণ্ঠ ভেসে এলো। কে কে ওখানে? সৌদামিনী ফিরে দাঁড়ালো। ও সদু, তুমি হঠাৎ এ সময়? ফুল কুড়োতে এসেছি। আপনি কবে এলেন? নরেন এগিয়ে গিয়ে বলে, আজ সকালে। কিন্তু তুমি কি রোজই ফুল কুড়োতে আসো নাকি? হ্যাঁ। ও, মালা গাঁথো? হ্যাঁ। আচ্ছা, সে মালা গলায় পরো না খোপায় দাও? গলায়ও পড়ি না, খোপায়ও দিই না। তবে গোবিন্দজির গলায় পরিয়ে দিই। হো, কিন্তু তুমি কার হুকুমে রোজ রোজ ফুল চুরি করো শুনি? ওমা, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? কিন্তু আমি যদি এখন ওই কুড়োনো ফুলগুলো কষ্ট করে কোচর থেকে কুড়িয়ে নিই, তাহলে কি হবে? না না, আপনাকে কষ্ট করে নিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। ব্যস্তভাবে কোঁচড়ের গিট খুলতে গিয়ে ফুলগুলি ছড়িয়ে মাটিতে পড়ে গেল। তাড়াতাড়ি নরেন ফুলগুলো কুড়িয়ে নিতে নিতে বলে, ও কি করলে? সব ফুল মাটিতে ছড়িয়ে ফেললে যে। আপনাদেরই তো ফুল, না বলে নিয়েছি, এবার আপনিই কুড়িয়ে নিন। হ্যাঁ, এত অভিমান? নরেন ফুলগুলো কুড়িয়ে সৌদামিনীর আঁচলে গেড়ো দিয়ে বেঁধে বলে, যে ঠাট্টা বুঝতে পারে না, অল্পেতেই রেগে যায়, তার আবার পড়াশোনা করা কেন? হে, তোমার মামাকে বলে দেব, তিনি যেন আর পণ্ডশ্রম না করেন। শুধু শুধু মামাকে বলে দেবেন কেন শুনি? আমি কি রাগ করেছি নাকি? তা যদি করনি, তাহলে খুলে ফেলে দিলে কেন শুনি? আহা, ফুল তো আপনি পড়ে গেল। ও, তাই মুখখানাও বুঝি আপনিই ফিরে আছে? সৌদামিনী এতক্ষণ অন্যদিকে মুখ করে নরেনের সঙ্গে কথা বলছিল। নরেনের কথায় সে মুখ ফিরিয়ে নিয়ে বলে, বারে, আমি তো মেঘ দেখছি। মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায়? মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নরেনের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। লজ্জায় সৌদামিনী মাটির দিকে চেয়ে থাকে। নরেন বলে, একখানা আরশি থাকলে যায় কিনা দেখিয়ে দিতুম, আর তাহলে বুঝতে পারতে যে তোমার নিজের মুখ চোখেই কিভাবে একসঙ্গে মেঘ বিদ্যুৎ খেলা করছে। কষ্ট করে আর আকাশে খুঁজতে হতো না। যান, আপনি বড় আমি যাই হই না কেন, একটা কথা তোমার মামাকে বলতে হবে যে তোমাকে লেখাপড়া শেখানো একেবারে মিছে। তিনি যেন তোমার লেখাপড়ার জন্য আর কষ্ট না করেন। বেশ তো, ভালোই তো। দর্শন মানে ফিলোসফি, ওসব আমি পড়তে চাই না, বরং গল্পের বই পড়তে আমার ঢের ভালো লাগে। ও, আজকাল নোবেল পড়া হচ্ছে বুঝি? দাঁড়াও, বলে দিচ্ছি গিয়ে। ওমা, আমি গল্পের বই পড়ি বলে নালিশ করবেন? কিন্তু নিজে গল্পের বই পড়েন কেন? তোমাকে গল্প শোনানোর জন্য বাধ্য হয়ে পড়তে হয়, নইলে আমিও পড়তুম না। হয়তো আবার বৃষ্টি আসবে, বুঝলে? আসুক,
আসক্ত বলছো? তারপর বৃষ্টি যদি আর সহজে না থামে তখন কি করবে? ভিজে ভিজে চলে যাব। কিন্তু যদি পাহাড়ি দেশের মতন বৃষ্টি শুরু হয় তাহলে কি করবে? পাহাড়ি দেশের বৃষ্টিতে বুঝি বেরোনো যায় না? একেবারেই না। জলের ফোঁটা গায়ে তীরের মতন বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছো? মানে আপনি? সৌদামিনী হঠাৎ তুমি বলে কথাটা ঘুরিয়ে নিতে যাচ্ছিল, নরেন বাধা দিয়ে বলল, খবরদার, এরপর যদি আবার আপনি বলে ডাকো তো আমার মরা মুখ দেখবে। দিব্যি দিলেন কেন? ওটা ভুলে বলে ফেলেছি। কিছুতেই আমি আর তুমি বলবো না। বেশ, তাহলে মরামুখী দেখো। তাই পড়েছে মরামুখ দেখতে? দিব্যি কিছুই নয়, ও আমি মানি নে। আচ্ছা, মানো না তো? না। বেশ, তাহলে একবার আপনি বলে প্রমাণ করে দাও। ধ্যাৎ। সৌদামিনীর হাত ধরে নরেন বলে, চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। নরেন সৌদামিনীর হাত ধরে নিয়ে যায়। ওদিকে সৌদামিনীর মামার বাড়ি প্রশস্ত উঠোনের সামনে পুরনো খান্দুই পাকা ঘর। ঘরের সংলগ্ন খোলা বারান্দা। এই বারান্দায় মাদুর বিছানো। সেই মাদুরের ওপর বসে সদুর মা গিরিবালা জনৈক প্রৌঢ় বয়স্ক লোকের সঙ্গে কথা বলছিলেন। ইনি ঘটক ঠাকুর। তা মেয়েটিকে একবার দেখে যেতে পারলে হতো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো বই কি। এই কাছে পিঠে কোথাও গেছে, এলো বলে। শুনলুম মেয়েটিকে মেয়ের মামা নাকি অনেক নেকাপড়া করিয়েছেন। দাদা লেখাপড়া নিয়েই তো দিনরাত আছেন, তাই ভাগ্নিকেও একটু আধটু পড়ান। তা সে বাড়িতে পড়ে, স্কুলে পাঠাইনি আমি। আজকাল তো ওই হয়েছে, স্কুলে পড়ানো, নাচ গান শেখানো। হ্যাঁ হয়েছে বই কি। আমি কিন্তু ওসব পছন্দ করি নে। মেয়েকে বেশি লেখাপড়া আর গান বাজনা শিখিয়ে হবেটা কি? সেই তো হাঁড়ি টেলতে হবে নিজের সংসারে গিয়ে। তা আবার না, জজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যারা মেয়ের বিয়ে দেবে তারা শেখাক লেখাপড়া। মেয়েকে সাহেবের মেম করবে বলে। যা বলেছেন। আমরা বামুনের ঘরের বেধবা, দিন দুঃখী, মোটা ভাত কাপড়ে সিথির সিঁদুর হাতের নোয়া বজায় নিয়ে বেঁচে থাকলেই ভাগ্যি বলে মানি। তা আবার নয়। এই কথার মাঝে আঁচলে এক রাশ ফুল নিয়ে সৌদামিনী আসে। ঘটক সৌদামিনীর মুখের দিকে চেয়ে বলেন, এইটি বুঝি মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। বাড়ন্ত গরণ, নইলে। যেতে যেতে কথাটা শুনে সৌদামিনী দোরের আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। তা হোক, ছেলেটার সঙ্গে মানাবে ভালো। হাজার হোক, ছেলেটারও বয়স প্রায় 30 হলো। 30? ও শুনতেই 30, চেহারা তো নয় যেন নবকার্তিক। অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাই দৌজ ভরে। নইলে আজকাল ও বয়সে কত ছেলে যে বিয়েই করে না। তা বটে। যাক, ডাকুন আপনার মেয়েটিকে, কাছে বসিয়ে ভালো করে একবার দেখে যাই। ওরে ও সদু, কাপড়টা পাল্টে একবার এখানে এসে বস মা। এবার তা পাত্রের পরিচয়টা এখনো পেলাম না। বাড়ি কোথায়? কার ছেলে? এই তো কাছেই চিতরগ্রামে, রাধা বিনোদ মুকুজ্জের ছেলে। ছেলেটার নাম হলো ঘনশ্যাম। তা ছেলেটার মা বাপ আছেন তো? বাপ রাধা বিনোদ মুকুজ্জে মারা গেছেন, তবে মা আছেন। কটি ভাই বোন? 3 ছেলে। ঘনশ্যামই বড়। ছোট ভাইদের মধ্যে একটির বিয়ে হয়ে গেছে, আর একটি পরে। সংসার বড়রই ঘাড়ে। তা ছেলেটির লেখাপড়া কত দূর? এন্ট্রান্স পাস। বাপ মারা যেতে রোজগারের ধান্দায় পড়াশুনো ছাড়তে হয়েছে, নইলে লেখাপড়ায় ধারালু ছিল। তা ধান চালের দালালি করে মন্দ আয় করে না। ঘরে নারায়ণশিলা আছে, গরু আছে, বিধবা বোন আছে। 5টার সংসার যেমন হয় আর কি। তা তো বটেই। ইতিমধ্যে সৌদামিনী একটি কাপড় পরে সেখানে এসে বসে। তা
তা তোমার নামটি কি মা? সৌদামিনী। বেশ নাম, খাসা নাম। 5 জনের সংসার, ঘরের বড় বউ হয়ে যাবে। সব দিক মানিয়ে নিয়ে চলতে পারবে তো মা? সৌদামিনী ঘাড় নেড়ে জানায়, পারবো। আমার দেখা হয়ে গেছে, এইবার তুমি আসতে পারো মা। সৌদামিনী ঘটককে নমস্কার করে চলে যায়। ঘটক বলে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। তা ছেলের বাড়ি থেকে আর কেউ দেখবেন না? না 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 না, আমি দেখে পাকা কথা দিয়ে যেতে পারবো। ছেলের মায়ের সঙ্গে ছেলের সঙ্গে আমার সব কথা হয়ে আছে। তা দাদার সঙ্গে পরামর্শ করতে হবে, তিনি এখন বাড়ি নেই। তার সঙ্গে পরামর্শ করে আপনাকে খবর পাঠাবো। বেশ 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 বেশ, তাহলে এখন আমি আসি মা। আসুন। ঘটক ঠাকুরনকে গিরিবালা নমস্কার করেন। ঘটক চলে যান। গিরিবালা মা দুটি গোটাতে থাকেন। এমন সময় সৌদামিনীর মামা ব্রজবাবু বাইরে থেকে বাড়িতে প্রবেশ করেন। সৌদামিনীর মা তার কাছে এগিয়ে গিয়ে বলেন, জানো দাদা, আজ এক্ষুনি একজন ঘটক এসেছিল সদূর বিয়ের সম্বন্ধ নিয়ে। তাই নাকি? তা ছেলের লেখাপড়া কতদূর? তা লেখাপড়া একটু জানি, এন্ট্রান্স পাস। হ্যাঁ, মাত্র এন্ট্রান্স? তাহলে বলে পাঠা গিরি যে এখন ও বছর 2 সদুর কাছে ইংরেজি পড়ে যাক, তারপরে বিয়ের কথা বলা যাবে। তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধে আর পাওয়া যাবে না। তাহলে মেয়েকে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দেগে। কি যে বলো দাদা, যা হোক কাজ চালানোর মতো একটু লেখাপড়া জানি, 5 জনের সংসার। তাছাড়া ছেলেটি রোজগারও মন্দ করে না, আর ঘটক বলছিল দাবি দেওয়া কিছু নেই, আমরা সাধ্যমতো যা দেব। সেই জন্যই তো বলছিলাম রে, মেয়েকে গঙ্গায় ফেলে দেগে, সেখানেও দাবি দেওয়া কিচ্ছু নেই। কিন্তু দাদা, মেয়ে যে এদিকে 18তে পা দিতে চললো। তা তো দেবেই, 18 বছর বেঁচে রয়েছে যে। তুমি কি তবে ওর বিয়ে দেবে না দাদা? দেব না মানে? নিশ্চয়ই দেব। কিন্তু সে কবে? যবে ওর বিয়ের ফুল ফুটবে। কবে বিয়ের ফুল ফুটবে বলো তো? আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না দাদা, চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, হবে বই কি, নিশ্চয়ই হবে। বিয়ের বয়স পেরিয়ে গেলে মেয়েদের চেহারাও যেমন খারাপ হয়ে যায়, তেমনি পাত্তর জোটানোও শক্ত হয়ে পড়ে। কিন্তু তাই বলে তো আর মেয়েটাকে জলে ফেলে দিতে পারা যায় না। তাহলে ছেলেটাকে না হয় তুমিই নিজের চোখে দেখে এসো, পছন্দ না হয় বিয়ে দিও না। বেশ, তাই হবে। আগামী রবিবারে যাব বলে ছেলের মাকে চিঠি দিয়ে জানাচ্ছি। সেই ভালো। এরপর একদিন ব্রজবাবুর বাইরের ঘরে তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। হ্যারিকেনের আলোর সামনে সৌদামিনী একখানি বই পড়ছিল। হঠাৎ কড়া নড়ে ওঠে। সৌদামিনী দরজার কাছে এগিয়ে যায়, জিজ্ঞাসা করে, কে? দরজার ওদিক থেকে নরেন জবাব দেয়, আমি। সৌদামিনী দরজা খুলে দেয়। নরেন প্রবেশ করে। সৌদামিনী সবিস্ময়ে নরেনের মুখের দিকে চেয়ে থাকে। অমন করে চেয়ে আছো যে? না মানে বলছিলাম কি, মামা বাড়ি নেই। তা আমি জানি, জেনে শুনেই তো এলাম। তোমার মামার সঙ্গে বই পড়া, আলোচনা এসব না হোক, তোমার সঙ্গে দেখা তো হবে। কিন্তু মা দেখতে পেলে রাগ করবেন। সে কি, রাগ করবেন মানে কার ওপর? আমার না তোমার? না, তোমার ওপর রাগ করতে যাবেন কেন? ও বুঝেছি, তোমার ওপর রাগ করবেন। হ্যাঁ। কিন্তু কেন? তুমি আর মামা যখন লেখাপড়ার বিষয় নিয়ে আলোচনা করো, তখন আমি থাকি বলেই মা রাগ করেন। আর এখন তো মামা নেই। বুঝেছি, তৃতীয় ব্যক্তির অভাবে হয়তো প্রলয়কাণ্ড হতে পারে, তাই তো? সৌদামিনী ঘাড় নেড়ে জানায়, তা হতে পারে। বেশ, তাহলে না হয় চলেই যাই। নরেন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালে সৌদামিনী বাধা দিয়ে বলে, মা, এক্ষুনি কে যেতে বলেছে? মা তো এখন সন্ধাননিকে বসেছেন। ভয়ও আছে, আবার থাকতে বলাও আছে। যাও,
তুমি না যেন কি, আচ্ছা সেদিন কি কাণ্ডটা করলে বলো তো? সে কি, ওই কাণ্ডটি না করলে তোমায় নালাটা পার করে দিতাম কি করে? এখন বুঝলে তো আমি তোমার পারের কাণ্ডারি। জানি না আমার পারের কাণ্ডারিকে, তবে নালাটা পার করে আমার জীবনের এক ধাপ পার করেছো তুমি। স্বীকার করছো তাহলে? স্বীকার না করে উপায় কি? সেই করতেই হবে। আমার হাত ধরে সেদিন যদি পেরুতে পারতে, তাহলে তোমাকে অমন করে দুহাতে তুলে নিয়ে পার করতে হতো না। কিন্তু এই পারাপারের খবর জানি আমরা দুজন, আর জানেন অন্তর্যামী। সেই জন্যই তো কদিন অন্তরের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। বিশ্বাস করো, আমিও কম জ্বলে পুড়ে মরছি না। হয়তো জ্বালা জীবন ভরই ভোগ করতে হবে। কেন সেদিন অমন করে তুমি আমায় পার করলে? কেন সেদিন নালার মধ্যে ফেলে দিয়ে আমায় মেরে ফেললে না? এ কি শুধু তুমি কাঁদছো? নরেন এগিয়ে যেতে চায়, সৌদামিনী বাধা দিয়ে বলে, হারে গিও না ওগো পাড়ের কাণ্ডারি, যে জ্বালা দিয়েছ আশীর্বাদ করো সে জ্বালা যেন সইতে পারি। সৌদামিনী ঘর থেকে বেরিয়ে যায়। নরেন সেদিকে চেয়ে থাকে। হঠাৎ বাইরে থেকে কড়া নড়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে ব্রজবাবুর গলা শোনা যায়। সদু, ও সদু, দরজাটা খোল মা, দরজাটা খোল। ব্রজবাবুর ডাকে নরেন তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়। ব্রজবাবু ঘরে ঢুকে বলেন, এই যে নরেন, তা কতক্ষণ? এই তো আসছি। কোথায় গিয়েছিলেন? সদুর বিয়ের সম্বন্ধ করতে গিয়েছিলাম চিতোর গ্রামে। চিতোর গ্রামে? হ্যাঁ, ওই রাধা বিনোদ মুকুজ্জের বড় ছেলের সঙ্গে। ও বুঝেছি। রাধা বিনোদ মুখুজ্জের ছোট ছেলে নিখিল আমার সঙ্গে কলেজেই পড়তো। ওরে ও সদু, তোর মাকে একবার ডেকে দে। আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই কিছুক্ষণ হলো হাঁপের টানটা একটু বেড়েছে। ইতিমধ্যে গিরিবালা ও সৌদামিনী আসে। ব্রজবাবু লাঠি চাদর সৌদামিনীর হাতে দেন। এ কি দাদা, এত হাঁপাচ্ছ যে? না, ও কিছু নয়। পুরনো রোগ, কখনো বাড়ে কখনো কমে। পুরনো রোগ হতে পারে, কিন্তু এমন ভাবে কখনো হাঁপাও না তো। শুধু চট করে যা তো মা, দাদার ও ওষুধটা এনে দে। সৌদামিনী চলে গেল। বুঝলি গিরি, তো ছেলে আমার মোটামুটি পছন্দ হয়েছে। শ্বশুর বাড়ি কেমন দেখলে দাদা? মোটামুটি গেরস্ত সংসার, মন্দ নয়। বুঝলে নরেন, এদিকে ছেলেটা তেমন পাস টাস কিছু করেনি বটে, কিন্তু পড়াশোনা আছে। শুধু পুঁথিগত বিদ্যে নিয়ে এন্ট্রান্স পাস হলে কে মেয়ের বিয়ে দিত? সে তো বটেই। সদুকে যেভাবে পড়াশোনা করিয়েছি তার ধারে কাছে যাওয়া চাই তো। শুধু কখানা বই পড়ে পাশ করার কি আর সেই মূল্য বলো? বড় জোর কেরানিগিরি চলতে পারে, তার উপরে নয়। পড়ার কি আর শেষ আছে নরেন? শেষ নেই। ইতিমধ্যে সৌদামিনী ওষুধ নিয়ে আসে। মামা, ওষুধ এনেছিস? দে দে। ব্রজবাবু ওষুধ খান। ওষুধ ও জলের গ্লাস নিয়ে সৌদামিনী চলে যায়। ব্রজবাবু বলতে থাকেন,
বুঝলি গিরি, বলো দাদা। লেখাপড়ার কথা বাদ দিলেও ছেলেটি খুব নম্র, বিনয়ী। তাছাড়া ছেলেটার মুখে এমন একটা মিষ্ট ভাব আছে যে ইচ্ছে হয় বসে বসে আরো দুদণ্ড গল্প করি। তা তা তোমার যখন সব দিক থেকেই পছন্দ হয়েছে, তখন আর দেরি করে লাভ নেই দাদা। না না, অত ব্যস্ত হোস না গিরি, অত ব্যস্ত হোস না। ছেলে ভালো, পছন্দ হয়েছে, সবই সত্যি, কিন্তু মেয়েকে জন্মের মতো পর করে দেব, আর একটু ভেবে দেখবো না? আবার কি ভাববে দাদা? পছন্দ যখন হয়েছে তখন অনর্থক দেরি করতে গিয়ে পাত্রটা যদি হাত ছাড়া হয়ে যায়। আর তো কিছু ভাবছি না। ভাবছি কি জানিস, দোজ বড়ে বলে। দোজ বরে? হ্যাঁ, অবশ্য অবশ্য নামেই দোজ বড়ে। বিয়ের 1 মাসের মধ্যেই বউ মারা যায়। ওরে ওরে গিরি, ওরে সধুকে ডাকতো, বুকটা একটু হাত বুলিয়ে দিক। সদু, ও সদু, চট করে একবার এদিকে আয় মা। আচ্ছা, আপনার কি বড্ড কষ্ট হচ্ছে? কিরকম কিরকম যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দাদা, দাদা ও ওষুধটা আরেকবার দেবো কি দাদা? না না না, আপনি কি চিতরগ্রামে হেঁটে গিয়েছিলেন নাকি? না, ওই গরুর গাড়ি করে আসা যাওয়া করেছি তো। দে তো মা, বুকটা একটু হাত বুলিয়ে দে। ইতিমধ্যে সৌদামিনী আসে। সৌদামিনী বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি শুয়ে পড়ো মামা, বড্ড হাঁপাচ্ছ যে। না না, শোবো না, শোবো না, শোবো না। শুলে শুলে দম বন্ধ হয়ে যাবে। গিরি, দাদা, আমি মত দিচ্ছি বোন, সদূর বিয়ে তুই তুই ওইখানেই দিস। ছেলেটার যথার্থ ভগবানে বিশ্বাস আছে। শুধু শুধু সুখী হবে, শুধু শুধু সুখী সুখী হবে। ব্রজবাবু বিছানায় ঢলে পড়লেন। সৌদামিনী ও গিরিবালা কেঁদে উঠল। দাদা, দাদা, মামা, ও মামা, 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 সৌদামিনী ব্রজবাবুর বুকের ওপর আছড়ে পড়ল। গিরিবালা ব্যাকুলভাবে কেঁদে উঠলেন। নরেন নিশ্চল হয়ে সেদিকে চেয়ে রইল। এর কয়েক মাস পর সৌদামিনীর সঙ্গে ঘনশ্যামের বিয়ে হয়ে গেল। একদিন সৌদামিনীর শ্বশুরবাড়িতে ঘনশ্যামের শোবার ঘরে রাত্রে আহারাদির পর ঘনশ্যাম খাটের ওপর বসে চৈতন্য ভাগবত পড়ছিলেন। কিছুক্ষণ পরে সৌদামিনীকে ঘরে আসতে দেখা গেল। সৌদামিনীর পরনে ডুরে শাড়ি, অঙ্গে নানাবিধ অলঙ্কার, সিঁথির সিঁদুর ও কপালে সিঁদুরের টিপ জলজল করছে। সৌদামিনী ঘরে ঢুকে মেঝে নিজের বিছানা পাততে লাগল। ঘনশ্যাম আর নয়নে দেখলেন, পরে বললেন, সারাদিন খাটাখাটুনির পর রোজ রোজ এইভাবে বিছানা পাতা? তাতে কি হয়েছে? না না, হয়নি কিছু, কিন্তু তোমার কষ্ট হয়তো। বিছানা পাতার আবার কষ্ট কি? আমি বলছিলাম কি, তার চেয়ে ঘরে আর একখানা খাট এনে বিছানাটা বড় করে নিয়ে কি শুতে পারা যায় না? দরকার কি, এই তো বেশ চলে যাচ্ছে। চলে তো অমন অনেক কিছুই যায়, কিন্তু চলে যাওয়াটা তো সব নয়। ধরো মাটিতে ঠান্ডা মেঝে শুয়ে শেষে যদি অসুখ বিসুখ করে।
এতই যদি অসুখের ভয়, তাহলে না হয় আমার অন্য ঘরে শোবার ব্যবস্থা করে দাও। ছি, তা কি হয়? কেন হয় না? হয় না এই জন্য যে তাতে অনেক রকম অপ্রিয় আলোচনা হতে পারে। ওসব আলোচনা আমি গ্রাহ্য করি নে। সে কি, গ্রাহ্য করো না? না, মেয়ে মানুষের কিন্তু অতটা বেপরোয়া হওয়া ভালো না। অত ভালো মন্দের বিচার করে আমি কাজ করি নে। কি মেয়ে কি পুরুষ, সকলেরই কিন্তু ভালো মন্দের বিচার করে কাজ করা উচিত। আজ বেপরোয়াভাবে যে কথা বলছো, এত বড় বুকের বাটা হয়তো চিরকাল নাও থাকতে পারে। ঘনশ্যাম বইটা বন্ধ করে বাইরে চলে গেলেন। সৌদামিনী বইটা সেলফে তুলে রেখে বিছানা ছেড়ে নিজের বিছানায় এসে চুপ করে বসে রইল। ইতিমধ্যে ঘনশ্যাম পুনরায় ঘরে ঢুকলেন। কি হলো, চুপচাপ বসে আছো যে? শুয়ে পড়ো। তুমি না শুলে আমি শুই কি করে? আমার শোয়া না শোয়ার সঙ্গে তোমার সম্পর্ক কি? বারে, দৌড় বন্ধ করতে হবে না? আচ্ছা শুধু তোমার সব বিষয়ে এত বিবেচনা বোধ, অথচ এক এক সময় এমন হয়ে যাও কেন বলো তো? কি হয়ে যাই? মানে আমার কথা বা পরামর্শ কানে নাও না? অর্থাৎ আমি অবাধ্যপানা করি, এই বলতে চাও তো? না না, তা নয়। তবে কেন জানি না তুমি আমায় ধরা দিতে চাও না। এই তো সবে কিছুদিন হলো তুমি এ সংসারে এসেছো। এক নৌকায় সারা জীবন আমাদের কাটাতে হবে। গোড়াতেই যদি পরস্পরকে চেনা ও জানার ভুল হয়, তাহলে সারা জীবনটাই যে বিস্ময় হয়ে উঠবে শুধু। তুমি সত্যি করে বলো তো, তোমার কিসের দুঃখ? আমাকে কি তোমার পছন্দ হয়নি? বিয়ের পর এ প্রশ্ন আজ নিরর্থক। তবে যদি কোনোদিন সুযোগ আসে তোমার প্রশ্নের জবাব দেব। বেশ, আমি সেদিনের অপেক্ষায় রইলুম। ঘনশ্যাম বিছানায় শুয়ে পড়লেন। দেখা গেল সৌদামিনী হ্যারিকেনটি কমিয়ে দিয়ে শুয়ে পড়ল। পরদিন তখন সকাল। রান্নাঘরের সামনের বারান্দায় সৌদামিনীর মেজ যা অর্থাৎ অখিলের স্ত্রী কুটনো করছিল। তারই অদূরে বসে সৌদামিনীর শাশুড়ি রান্নার ব্যবস্থা করছিলেন। শাশুড়ি বললেন, ঘনশ্যামের বন্ধু যে মাছটা পাঠিয়েছে ওটা বেশ বড়ই না মেজ বউ? হ্যাঁ, 4-5 সের তো বটেই। দুবেলা বেশ কুলিয়ে যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ। রান্নার কি ব্যবস্থা করলে মেজ বউ? মাছের ডালনা, মাছের অম্বল। অখিল দই মাছ ভালোবাসে, ওর জন্যে একটু দই মাছও করতে দাও। ইতিমধ্যে সৌদামিনী ঘর থেকে বার হয়। মেজজা ও শাশুড়ির কথাগুলো তার কানে যায়। সে উভয়ের অলক্ষ্যে রান্নার আলোচনা শোনে। শাশুড়ি বলেন, আজ আর নিরামিষের হাঙ্গামা করো না মেজ বউ। তোমার ননদের আর আমার একাদশী, ঘনশ্যামের জন্য রোজই তো একরকম নিরামিষ খাওয়া। সৌদামিনী ঘরে চলে যায়। অখিলের স্ত্রী বলতে থাকে, যা বলেছেন, পুরুষ মানুষ সাপটা খাবেন তা নয়, যত হাঙ্গামা। যা বলেছ, ওই তেলক কেটে বষ্টমী যদি হবি, তবে দ্বিতীয় পক্ষের বিয়ে করলি কেন বাপু? বর ঠাকুর তো বিয়ে করতে চাননি, আপনারাই তো ধরে বেঁধে বিয়ে দিলেন। বিয়ে কি আর সাদে দিলাম বৌমা? এত বড় একটা সংসার, ওকে আটকে না রাখলে সংসার চালাই কি করে? তাই তো 7-5 ভেবে বিয়ের ব্যবস্থা করতে হলো। অখিল কি এত বড় সংসার একা চালাতে পারে? তার তো মাইনে মোটই 40টি টাকা। বিয়ে দিলাম। ঘনশ্যাম তবু নিজের সংসার মনে করে ওই যেমন খরচপত্র করছিল তেমনই করবে। সৌদামিনীর শাশুড়ির উপরোক্ত কথার মাঝে তার বিধবা মেয়ে এসে হাজির হয়েছিল। মায়ের কথায় সেও ফোঁস করে ওঠে, বলে, হ্যাঁ করবে, যে বউ ঘরে এনেছো সে 5 জনকে করতে দিচ্ছে। বড় বৌমা দরজাল ঝগড়াটে বটে, কিন্তু ঘনশ্যামের ভালো মন্দর দিকে নজর নেই। এসব ব্যাপারে কিছু বলবে না। সে ছিলেন বটে আমার মেজ খুড়িমা। মেজ কাকার রোজগারও ছিল ভালো, আর মেজ কাকার ওপর দমটাও ছিল অসম্ভব। অমন স্বামী স্ত্রী আবার দেখা যায় না। ওই শেষ পর্যন্ত মেজ খুড়িমা স্বামী ছেলে পুলে নিয়ে আলাদা হয়ে গেলেন। তা তোমার বড় বউ যে শেষ পর্যন্ত তোমার মেজ খুড়িমার মতোই হবে না, তাই বাকে বলতে পারে। বর ঠাকুরের ওপর দিদির যা দরদ ঠাকুরছি, তাতে তাই কথা যা বলেছ মেজ বৌদি।
এমন সময় ঘনশ্যাম সেখানে এসে বলে, খাবার টাবার কিছু আছে মা? এত সকালে খাবার আর কোথায় পাবো ঘনশ্যাম? অনেক দূর যাব, তাই ভাবছিলাম কিছু খেয়ে গেলে হতো। ইতিমধ্যে সৌদামিনী ফিরে আসে, রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়ায়। আজ তো একাদশী। ও, একাদশী? তবে থাক, আজ যে একাদশী এ কথা আমার একেবারেই মনে ছিল না। আচ্ছা চলি। ঘনশ্যাম চলে গেল। সৌদামিনী দরজার আড়াল থেকে বেরিয়ে এসে বলে, কালকের খাবার কি কিছুই ছিল না মা? খাবার আবার কে আনলে বৌমা? কাল রাত্রে বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ পাড়ায় বিলিয়েছিল, আমাদেরও তো বেশ কিছু দিয়েছিল। ও মা, সে আবার কটা যে আজ সকাল পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে। তা না হয়ে গেছে, কিন্তু ঘরে তৈরি করেও কি কিছু খাবার দেওয়া যেত না মা? বেশ তো বৌমা, তাই কেন দিলে না? তুমিও তো বসে বসে শুনছিলে বাছা। সবই শুনছিলাম সত্যি, কিন্তু ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত আপনি একাদশীর দোহাই দিয়ে অভুক্ত অবস্থায় লোকটাকে বাড়ি থেকে বিদায় করবেন। যাক, তবু ভালো যে এতকাল বাদে দাদার ওপর বৌদির দরদ উথলে উঠেছে। দরদ উঠলে ওঠাটা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয় ঠাকুরজি, বরং না উঠলে ওঠাটাই আশ্চর্যের। আজ আর আমার চাল নেবেন না মা, আপনার ছেলের সঙ্গে আমিও আজ একাদশী করব। ছি 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 ছি, সতবা মানুষ ও কথা মুখে উচ্চারণ করতে আছে। স্বামীর সঙ্গে উপবাস করায় কোনো বাধা নেই মা, এতে কোনো অকল্যাণ হয় না। সত্যি বলছি, আমি আজ আর জলস্পর্শ করব না। বড় ঠাকুর খেলেন না বলেই বোধহয় দিদি উপোস করবেন। বলি, এ নতুন ঢং শিখলে কোথায় বৌমা? নতুন হবে কেন মা? আপনাদের সময় কি এ রীতির চলন ছিল না? ঠাকুরের খাবার আগেই কি আপনারা খেয়ে বসে থাকতেন? তবু ভালো, ঘনশ্যামের আমার এতদিনে কপাল ফিরল। তখনই তো বলেছিল মা যে বুড়ো শালিক পোষ মানবে না। কি গো মেজগিন্নি, তুমি যে বড় বলেছিলে যে তোমার বড় ঠাকুরের ওপর তোমার বড় জায়ের দরদ নেই, এতদিন সেই রকমই তো দেখে শুনে মনে হচ্ছিল। তা হঠাৎ দরদ উঠলে উঠবে তা জানবো কি করে বলো? তা আজকে তো জানলে, এবার থেকে সেইটে জেনে বুঝে চললেই ভালো হয়। এই কথা বলে সৌদামিনী চলে যায়। মেজোজা বলেন, বিষ নেই কুলোপানা চক্কর, তবু যদি সারা রাত মাটিতে পড়ে না কাটাতে তাহলে না জানি কি করতে। যা বলেছ। সৌদামিনীর ননদ এই কথা বলে চলে যায়। সৌদামিনীর মেজোজা যথারীতি কুটনো করতে থাকে। ইতিমধ্যে অখিল এসে বলে, কি গো, রান্নার কি ব্যবস্থা করলে? মাছেরই 5 রকম হচ্ছে, তোমার বন্ধুরা খেয়ে নিন্দে করতে পারবে না। 5 ছেড়ে 500 রকম করো না কেন, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে রান্নাটা ঠিক সময় মতো হওয়া দরকার। মানে 10:30টার মধ্যে তোমার ওই 5 রকম রান্না হয়ে উঠবে তো? দেখি চেষ্টা করে 10:30টার মধ্যে 5 রকম রেঁধে তোমার বন্ধুদের খাওয়াতে পারি কিনা। এত রান্নার জন্য একটু আগে যা কাণ্ড হয়ে গেল। কাণ্ড? হ্যাঁ গো, বড় ঠাকুর না খেয়ে বেরিয়ে গেলেন, আর এদিকে মাছের তরকারি হচ্ছে 5 রকম। আর কোথায় আছো? দিদি তো একেবারে খড়গহস্ত। তা দাদা তো বৈষ্ণব মানুষ, কোনো কালেই মাছ খান না, তাই বলে কি আর কেউ খাবে না নাকি? বউঠানের এই অন্যায় ব্যাপার। সেই কথা বলা হয়েছে বলে মাকে আমাকে কি যাচ্ছে তাই না করলেন। সে কি, সংসারে পা দিতে না দিতেই বড় বউয়ের তাহলে মুখ খুললো? তোমাদেরও যেমন দাদার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পুরো শালিক ধরে আনলে, ও পোষ মানে কখনো? দেখো কোন দিন না খাঁচা কেটে পালিয়ে যায়। তার মানে দাদাকে সংসারে আটকে রাখার জন্য বউ মরতে না মরতেই 7 তাড়াতাড়ি বিয়ে দিলে। এখন ওই বউই তোমাদের দাদাকে নিয়ে না সরে পড়ে। আরে না না, তা কি কখনো হতে পারে? দাদা আর যাই করুন না কেন, বউয়ের কথায় কখনোই পৃথক হবেন না, এ তুমি নিশ্চিত জেনে রেখো। এরপর তখন রাত্রি 12টা। সৌদামিনীর শোবার ঘরে সৌদামিনী মেঝে বসে বই পড়ছে। এমন সময় ঘনশ্যাম ঘরে এসে বলে, কি গো, শোনি যে এখনো বসে বসে বই পড়ছো? ও তাই তো, বড্ড রাত হয়ে গেছে। এ কি, মুখটা শুকনো কেন তোমার? শরীর খারাপ হয়নি তো? না না, শুধু শুধু শরীর খারাপ হতে যাবে কেন? শুধু শুধু নয়,
কারণ একটা আছে বলেই জিজ্ঞাসা করলাম। ওরকম কারণ নিত্যে লেগে আছে। ওর জন্যে এখন আর আমার শরীর খারাপ হয় না। শরীর খারাপ না হোক, মাথাটা ধরেছে তো? সৌদামিনী চুপ করে থাকে, ঘনশ্যামের কথার জবাব দেয় না, শুধু মাথা হেঁট করে মাটির দিকে চেয়ে থাকে। তাই দেখে সে বলে, আচ্ছা, এসব হাঙ্গামা করে কেন কষ্ট পাও বলতে পারো? হাঙ্গামা? কে বললে? সেদিন তো তোমাকে আমি বলেছি যে আমি হাত গুনতে জানি। জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম বলো। কি কি দোষ তিনি আমার দিলেন শুনি। গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, এত অল্পে তোমার রাগ হয় কেন? অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যেই এত বলছো, এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। আচ্ছা, তুমিই বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছে করলে শাসন করে দিতে পারো না? কই, কেউ তো অযত্ন করে না। করে, যা তুমি সহ্য করো, প্রকাশ করো না। আচ্ছা, যত বড় দোষী হোক, তুমি কি সব মাপ করতে পারো? যে সত্যি ক্ষমা চায় তাকে ক্ষমা করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। আমি বৈষ্ণব, আমার তো নিজের ওপর অত্যাচারে রাগ করতে নেই শুধু। মহাপ্রভু আমাদের গাছের মতন সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকেও এখন থেকে তাই হতে হবে। কেন? আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এটাই তোমার অপরাধ। তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়, তা সে যে মহাপ্রভুরই আদেশ হোক। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? কে ভগবান মানে না? তুমি? হ্যাঁ। সে কি, তুমি ভগবান মানো না? না, এতে আশ্চর্য হবারই বা কি আছে? নেই বলে মানি নে, মিথ্যা বলে মানি নে। শুনেছিলাম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। তিনি নিজেকে নাস্তিক বলতেন না, বলতেন অ্যাগনস্টিক। সেটা আবার কি? অ্যাগনস্টিক তারা যারা ঈশ্বর আছে বা নেই কোনো কথাই বলে না। থাক এখন এ সমস্ত আলোচনা, আমার সামনে তুমি আর কোনোদিন এ কথা মুখে এনো না। স্বামীর কথায় সৌদামিনী লজ্জিত হয়। শেষে উঠে দাঁড়িয়ে ঘরের কোণ থেকে মাদুর খুঁজতে থাকে। ঘনশ্যাম লক্ষ্য করে বলে, কি খুঁজছ? মাদুর? হ্যাঁ। থাক, আরও তো খোঁজাখুঁজিতে দরকার নেই। আজ না হয় তোষকটা পেতেই শুয়ে পড়ো। ঘনশ্যাম নিজের বিছানা থেকে একখানা তোষক তুলে দিল। সৌদামিনী তোষকটা পাততে লাগল। ঘনশ্যাম ইতিমধ্যে বিছানা ছেড়ে উঠে ঘরের দেওয়াল আলমারি থেকে একটা ওষুধ বের করে নিয়ে বলে, এদিকে এসো, ওষুধটা কপালে লাগিয়ে দিই, তোমার মাথা ধরা ছেড়ে যাবে। কে বলে তোমাকে আমার মাথা ধরেছে? আমি হাত গুনতে জানি যে, কারো মাথা ধরলেই আমি টের পাই। মাথা তো আমার শুধু আজই ধরেনি, তাহলে অন্যদিনও টের পেয়েছো বলো? রোজই পেয়েছি। নাও, ওষুধটা লাগিয়ে দিয়ে মাথায় একটু পাখার বাতাস করি, তুমি ঘুমিয়ে পড়ো। ঘনশ্যাম কপালে ওষুধ দিয়ে পাখার বাতাস করতে যাবে, সৌদামিনী বাধা দিয়ে বলে, থাক থাক, এ তুমি কি করছো? করলামই বা একটু বাতাস, তুমি ঘুমাও না। মাথা ব্যথা আমার ছেড়ে গেছে, আর ঘুমোবো না। ঘুমোবে না? তবে কি সারা রাত জেগে বসে থাকবে? সারা রাত জাগার আর বাকি কি? বাকি রাতটুকু অনায়াসি জেগে কাটানো যাবে। আমার একটা কথা শুনবে শুধু? তোমার কথা কি আমি শুনিনি? শোনো, আচ্ছা তাহলে কাছে এসো, বলি। আমি তো কালা নই, যা বলবে বলো না, আমি এখান থেকেই শুনতে পাবো। ঘনশ্যাম খাট থেকে নেমে সস্নেহে হাত ধরে বলল, পাবে না গো, শুধু পাবে না। আরও স্নেহ ভরে বুকের কাছে টেনে নিয়ে বলে, যারা ভগবান মানে তারা কি বলে জানো? কি? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারোর কাছেই মিথ্যে বলতে নেই। বটে, কিন্তু তাই যদি হয় তাহলে অত বড় মিথ্যে কথাটা কি করে মুখে আনলে বলো তো? মিথ্যে কথা আবার কি মুখে আনলাম? আনলে না? কি করে বললে যে তুমি ভগবান মানো না? মা, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো? যাক, আমাকে আটকে রাখলে কেন?
আর কোনো কথা আছে? আর একটা কথা, মায়ের কাছে মাপ চেয়ে নিও। মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই শুধু, এ কথা ভবিষ্যতে আর কোনোদিনও যেন মনে করিয়ে দিতে না হয়। দেখো, আমি তর্ক করতে ভালোবাসি না। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। তা না হয়ে যাব না, কিন্তু কেন শুনতে পাই কি? কেনর উত্তর আমি দেব না। নিষেধ করাটা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। কর্তব্য জ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারো নেই? আমি তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে তো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই বিবাদ হবে, এ নিশ্চয়ই বলে দিচ্ছি। তাহলে গুরুজনদের সাথে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? তা সেটাই যদি হয়, যেদিন ইচ্ছে হয় বাপের বাড়ি যেও, আমাদের কোনো আপত্তি থাকবে না। পরদিন তখন সবে সকাল হয়েছে। সৌদামিনীর বিধবা ননদ সাংসারিক কাজে ব্যস্ত। এমন সময় ঘনশ্যামের মা প্রবেশ করলেন। তাকে দেখে সৌদামিনীর ননদ বলে, কাল রাত্রে দাদাকে বড় বউয়ের কথাগুলো বলেছিলে? বলবার আর সময় পেলাম কখন, অনেক রাত্রে ফিরল। আজকে দাদাকে কথাগুলো বলো মা। বছর ঘুরলো না এখনই, এই না জানি এরপরে কি হবে। হবে যা তা তো বুঝতে পারছি। এই জন্যই তখন পই পই করে বারণ করেছিলাম মা, লেখাপড়া জানা মেয়ে ঘরে এনো না। তার ওপর ওর মামা শুনেছি নাকি দুপাতা ইংরেজিও পড়িয়েছিল। সৌদামিনীর শাশুড়ি ইতিমধ্যে খোঁড়াতে খোঁড়াতে অন্যদিকে অগ্রসর হলেন। তাকে খোঁড়াতে দেখে সৌদামিনীর ননদ বলে, এ কি মা, তুমি খোঁড়াচ্ছ? বাতের ব্যথাটা আবার বাড়লো নাকি? হ্যাঁ রে, ওই কাল রাত থেকে আবার বড্ড বেড়েছে। তা তুমি খোঁড়াতে খোঁড়াতে এদিকে আবার চললে কোথায়? ওই জপের মালাটা আনতে যাচ্ছি। তোমাকে আর যেতে হবে না, এখানে বসে জপ করো, আমি মালা এনে দিচ্ছি। তাহলে তাই দে। সৌদামিনীর ননদ চলে গেল। সৌদামিনীর শাশুড়ি বারান্দায় বসতে যাবেন এমন সময় ঘনশ্যাম ঘর থেকে বার হলো। তার গায়ে 3/4 পাঞ্জাবি, পায়ে জুতো, বগলে ছাতা। এই সকালে আবার কোথায় বেরুচ্ছ ঘনশ্যাম? রায়গঞ্জে পাট কিনতে যাব মা। খাওয়া দাওয়া না করেই চললে বাছা? এদিকে তোমার বউ তো এই নিয়ে সারাদিন ধানাই বানাই করবে। না না, কিছু করবে না, আমি ওকে বেশ করে বুঝিয়ে বলেছি। তুমি তো বুঝিয়ে গেলে, কিন্তু তুমি বাড়ির বার হলেই তোমার ওই বউটি আমাদের অমন বোঝাতে আরম্ভ করবে যে বাড়িতে আমাদের টেকা দায় হবে। ইতিমধ্যে সৌদামিনীর ননদ জপের মালা নিয়ে এলো। সৌদামিনীর শাশুড়ি মালাটি কপালে ঠেকিয়ে বললেন, কাল তোমাকে আমি কিছু বলিনি ঘনশ্যাম, কিন্তু তোমাকে আমি স্পষ্টই বলে রাখছি, এই বউ নিয়ে আমি ঘর করতে পারবো না। কালকে যা কাণ্ড করলে। আমি সব শুনেছি মা, আর সেজন্য ওকে খুব বকেও দিয়েছি। ও বকাঝকা আমি বুঝি নে বাছা। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হয়েছে না হয়েছে তা শোনার আমার দরকার নেই। মোট কথা, তোমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি। এত ধাঁড়ি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছে ছিল না শুধু। সে কথা এখন আর ভেবে লাভ কি মা? আর তাছাড়া ভালো মন্দ না, যাই হোক, বাড়ির বড় বউকে তার ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই দাই, তা সেই ব্যবস্থাই কেন করে দাও না মা। অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে ও এসে আমায় শিখিয়ে দেবে? আর তোমারই বা কি দোষ বাবা? এত বড় বউ যেদিন এসেছে সেদিনই জানতে পেরেছি সব স্বাদ এবার আমার ভাঙলো। তা আমার গিন্নি বানায় আর যদি না চলে তো ওর হাতেই না হয় চাবি দিয়ে দাও। কই গো বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও। চাবির গোছা ফেলে দিয়ে সৌদামিনীর শাশুড়ি খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন। সৌদামিনীর ননদও চলে যাচ্ছিল। ঘনশ্যাম চাবিটা তুলে নিয়ে তাকে ডেকে বললেন, এটা নিয়ে যাবন, মা বেঁচে থাকতে এ চাবি রাখার অধিকার কারণ নেই।
অতি বড় দুঃখেই মা চাবিটা ফেলে দিয়ে গেলেন দাদা। আমারই ভুল হয়েছে রে। আমি বুঝতে পারিনি যে সব মেয়ে মানুষেরই ওই এক রোগ। কাকেই বা কি বলি, যা নিয়ে যা। চাবির গোছা সৌদামিনীর ননদের হাতে দিলেন। সে চলে যাচ্ছিল, ঘনশ্যাম ডেকে বললেন, হ্যাঁ রে, মা খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন, বাতের ব্যথাটা আবার বেড়েছে নাকি রে? হ্যাঁ দাদা, কাল রাত থেকে বড্ড বেড়েছে। ও আচ্ছা, তুই মাকে চাবিটা দিয়ে দে যা। আর আমার হয়ে মাকে একটু বলিস যে তাকে কথাটা বলে আমি সত্যিই অনুতপ্ত। হাজার হোক তুমি বোষ্টম মানুষ, অনুতাপ তো তোমার হতেই পারে দাদা। অন্য লোক হলে কি আর চাবিটা ফেরত দিত বলো? এই সুযোগেই বউয়ের আঁচলে ওটা বেঁধে দিত। সৌদামিনীর ননদ চলে যায়। অপর দিক থেকে সৌদামিনী এলে ঘনশ্যাম বলে, যাক, তুমি এসো তো ভালোই করেছো। ঘর থেকে বেরিয়ে কথাটা মনে হলো। দেখো, আজ ভোরবেলা তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। নরেনবাবু? হ্যাঁ, তিনি আমাদের নিখিলের কলেজের বন্ধু। চিতোর বিলে হাঁস শিকার করার জন্য কলকাতায় থাকতে সে বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল, তাই এসেছেন। ও, তোমার সঙ্গে তো জানাশোনা আছে। সৌদামিনী ঘাড় নেড়ে জানায়, আছে। শোনো, এইমাত্র শুনলাম কাল রাত থেকে মায়ের বাতের ব্যথাটা বেড়েছে। এদিকে নিখিলও বাড়িতে নেই, অখিলকেও তার অফিস করতে হবে। কিন্তু তুমি তো আছো। আমি বা থাকতে পারছি কই? আমাকেও তো এখনই বেরোতে হচ্ছে রায়গঞ্জে পাট কেনার জন্য। ও, কখন ফিরবে? ফিরতে ফিরতে কাল আবার এই সময়, রাত্রিটা সেখানেই থাকতে হবে। তাহলে আর কোথাও তাকে যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুরবাড়িতে তার সামনে বার হতে পারবো না। ছিছি, তা কি হয়? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি। তুমি সামনে বার না হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। মোট কথা, তোমাদের প্রতিবেশীর আদর যত্নের ভার কিন্তু তোমাকেই নিতে হবে। কথা কটি বলে ঘনশ্যাম বেরিয়ে গেলেন। সৌদামিনী সেদিকে তাকিয়ে রইল। এরপর সৌদামিনীর শাশুড়ির ঘরে শাশুড়ি মালা জপ করছিলেন। এমন সময় সৌদামিনীর মেজ যা ঘরে ঢুকে বললেন, ঠাকুরজির কাছে শুনছিলাম আপনি নাকি বাতের জন্য আজকে কি এক মাদুলি ধারণ করবেন মা? হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো বাছ বিচার নেই তো? হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। ওই 3 দিন শাক কম্বল কলাইয়ের ডাল খাওয়া বারণ। তাহলে আপনার জন্য কি রাঁধতে দেব মা? তোমার ননদি যা হোক দুটো ভাতে ভাত ফুটিয়ে দেবে কোন। তুমি একা আর কত দিকে কি করবে বলো তো? আজ আবার নিখিলের ওই বন্ধুটি এসেছে, তার জন্য যা হোক 5 রকম তো করতে হবে। না মা, দিদি আজ হেসেলে ঢুকেছেন। ঠাকুরপোর বন্ধুটি ওদের গ্রামের ছেলে, তার জন্যে রান্নাটা আজ দিদি রাঁধতে গেছেন। ও, তা ছেলেটির সঙ্গে চেনাশোনা আছে বুঝি? আছে বই কি, হাজার হোক এক গ্রাম এক পাড়ায় বাড়ি। দিদির কাছে শুনছিলাম ওদের বাড়িতে ওর মামার কাছে পড়াশোনা করতে আসতো। এমন সময় সৌদামিনীর ঘরে এসে সৌদামিনী মেজজাকে বলে, মেজদি, রান্নার সব হয়ে গেছে। রাধুনিকে পাঠিয়েছি জিজ্ঞেস করতে এখন খাবেন কিনা। যদি খেতে চান তাহলে তুমি রাধুনিকে দিয়ে গোছ করে পাঠিয়ে দিও। সে আবার কি কথা? পাড়ার ছেলে ভাইয়ের মতো ভাত বেড়ে রাঁধুনিকে দিয়ে পাঠানোটা কি ঠিক হবে? তা বলে কি করব? আমি বেরুতে পারবো না, আমার লজ্জা করছে। তোমার আবার সবটাতে বাড়াবাড়ি বাপু। বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছো, কথা কয়েছো, আর আজই যত লজ্জা। যা বলেছ মেজবউ, নিজে হাতে রাঁধলে যখন নিজে হাতে খেতে দাও তা নয়, চত্ব সব। নিজে হাতে রেঁধেছি বলে যে নিজে হাতেই খেতে দিতে হবে তার কি মানে আছে? এই বলে সৌদামিনী চলে যায়। শাশুড়ি বলেন, বড় বৌমার সবটাতেই বাড়াবাড়ি। পাড়ার ছেলে ভাইয়ের মতো, তার সঙ্গে ওই রকম ব্যবহার করলে ওর তো নিন্দে হবে না, নিন্দে হবে আমার। তারপর গ্রামে ফিরে ওই ছেলেটি ওর মার কাছে গিয়ে 7খানা করে লাগাক, তখন ওর মাই বলবে ওই শাশুড়ি মাগি দেখা করতে দেয়নি। ইতিমধ্যে সৌদামিনীর ননদ এসে জানায়, নিখিলের বন্ধুটি খেতে বসবে। রাঁধুনি বলছে তুমি গিয়ে না দেখিয়ে দিলে সে বাড়তে পারছে না। যাও মেজ বৌমা যাও। রাঁধুনি বলছিল ভদ্রলোক বড় বৌদির সঙ্গে দেখা করতে চাইছেন।
কিন্তু কি জেদি, তোমায় কি বলবো, কিছুতেই গেল না। তা যাবেন কেন? যে করেই হোক আমার মুখটা পোড়ানো চাইতো। যাও মেজো বৌমা, যাও, আর দেরি করো না। সৌদামিনীর মেজজা চলে যায়। সৌদামিনীর ননদও ঘর থেকে বের হতে যায়। এমন সময় সৌদামিনীর শাশুড়ি বলেন, হ্যাঁ রে, মুখ তো আজও কাজ করতে আসেনি। না মা, দেখো দিকিনি আক্কেলটা, 5 দিন বলে গেল আর আজ 15 দিন হতে চললো, এখনো দেখা নেই। ওদের দশাই ওই। কিন্তু তোরা তো বাসন মেজে মেজে সারা হয়ে গেলি। তার কি করা যাবে, সংসারের কাজ এ তো আর ফেলে রাখা যায় না। তা বড় বৌমাও যদি আবার একটু আধটু তোদের কাজের যোগান দেয় তাহলেও তো হয়। কি যে বলো, তোমার বড় বউ হলো পটের বিবি, বাসন মাজলে হাতে হাজা হবে না। তা তোমার ভাত কি এ ঘরেই নিয়ে আসবো মা? না না, আমিও ঘরে যাচ্ছি। সৌদামিনীর শাশুড়ি মেয়ের সঙ্গে অন্য ঘরে চলে যায়। এরপর সৌদামিনী দুপুরবেলা ঘরের জানলায় বসেছিল। তার উদাস দৃষ্টি দূরে নিবদ্ধ। এই জানলার অপর দিকে বাগান। বাগানে নানাবিধ ফল ও ফুলের গাছ দেখা যাচ্ছে। দুপুরের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে মাঝে মাঝে পাখি ডাকছিল। হঠাৎ বাগানের মধ্যে নরেনকে দেখা গেল। অতি সন্তর্পণে সে জানলার দিকে এগিয়ে আসছিল। সৌদামিনীর সেদিকে দৃষ্টি নেই। জানলা থেকে উঠতে যাবে, হঠাৎ আঁচলে টান পড়ল। কে? চুপ। আমি। এ কে? এখানে এসেছো কেন? বসো, সবটা বলছি। তুমি শিকার করতে যাওনি? না, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাবার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। শিকার করাই যখন হলো না, তখন বাড়ি ফিরে গেলে না কেন? নরেন জানলার গরাদের ফাঁক দিয়ে খপ করে সৌদামিনীর হাতটা ধরে বলল, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠবার পর তখন বারবার শুধু এই কথাই বলেছিলাম, ভগবান আমাকে তুমি বাঁচালে কেন? আমার এই বয়সের মধ্যে তোমার কাছে এমন কি পাপ করেছি আমি, যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে? তুমি ভগবান মানো? না, হ্যাঁ মানে না, আমি আমি মানি নে। তবে তবে কি জানো, সেই মুমূর্ষু অবস্থায় আমি। বুঝেছি। তারপরে? সে আমার কি দিন, যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামেই অন্যের, নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো শয্যায় রাত্রি। ছি ছি, চুপ করো। কিন্তু জিজ্ঞাসা করি, কে তোমাকে এত খবর দিলে? কার কাছে শুনলে? তোমাদের বাড়ির ঝি, যে কদিন আগে তোমাদের কাছে দেশে যাওয়ার নাম করে ছুটি নিয়ে গেছে। মুক্ত কি তোমার লোক ছিল? হ্যাঁ। হাত ছাড়ো, কেউ দেখতে পাবে। নরেন হাত ছেড়ে দিয়ে বলে, শুধু এমনি করেই কি আমাদের জীবনের শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না, বলো? সে অপরাধ তো আমার নিজের নয়, তার জন্য এত বড় শাস্তি ভোগ করব আমি? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কখনো না। আর তুমিই বা কিসের জন্য একজন অজানা অচেনা মুখ্য লোকের সঙ্গে? ও কথা থাক। না, থাকবে না। শুধু অন্তরের কথা আজ আমাকে প্রকাশ করতেই হবে। আমি যদি জানতাম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই, আমি বাঁচবো কি করে বলো তো? নরেনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে বলে, এমন কোন সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারে? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? আজকের দিনে মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে পারে। তা হয়তো পারে, কিন্তু তুমি আমাকে কি করতে বলো? আমি তোমাকে কোনো কথাই বলবো না,
এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলাম। তারপর হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন আমি কিছুই পেলাম না, মরণের পরে ওই চোখের দুফোঁটা জল যেন আমি পাই। আত্মা বলে যদি কিছু থাকে তাতেই তার তৃপ্তি হবে। শুধু এই কটি কথা জানানোর জন্যই কি শিকারের ছলে এখানে এসেছিলে, না আর কিছু? তুমি মিথ্যে বলনি শুধু, শিকার করতে আসাটা ছল মাত্র। আমি এসেছিলাম তোমায় দেখতে, কথাগুলো তোমায় জানাতে। তুমিও তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র। হয়তো তাই, কিন্তু সে শেকল কাটা যে শক্ত। কিচ্ছু শক্ত নয়, বেলায় সব ফাঁকি। আত্মা আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি কোনো স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল এই পুরুষদের সেবাদাসী হওয়ার জন্যে? সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, আর পুরুষের? হঠাৎ পেছন থেকে সৌদামিনীর শাশুড়ির গলা শোনা গেল। বলি, ও বৌমা, কথা কি তোমাদের শেষ হবে না বাচ্চা? এই কথার মাঝে নরেন আত্মগোপন করে। সৌদামিনী চমকে ওঠে, ভয়ে তার সর্বশরীর কাঁপতে থাকে। সৌদামিনীর শাশুড়ি এগিয়ে এসে বলেন, বাচ্চা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্য ভাব্য নয়। অমন করে ঝোপের মধ্যে জড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তোবা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। শাশুড়ির কথায় সৌদামিনী কোনো জবাবই দিল না। এ কথার পর সে যেন ভয়ে লজ্জায় আরো জড়সড় হয়ে গেল। সৌদামিনীর শাশুড়ি যথারীতি বলতে থাকেন, তাই তো বলি, বৌমাটি কেন কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন? তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরিও হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞেস করো দেখি বৌমা, ওই চায়ের পেয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব, না ওই বাগানে দাঁড়িয়েই খাবেন? আপনি কি রোজ এমনি করে আমার ঘরে আড়ি পাতেন মা? না 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 না, রোজ আর সময় পাই কোথায়? সংসারের নানা কাজেই তো সেরে উঠতে পারি না। এই দেখো না বাচ্চা, বাতে মরছি, তবুও চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তো চাটা না হয় এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। না না, কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না, তা আমি না হয় চলেই যাচ্ছি। শেষের কথা কটি শ্লেষ করে বলে একটু মুচকি হেসে চলে গেলেন। সৌদামিনী কাঁদতে কাঁদতে খাটের ওপর মুখ গুঁজে পড়ে। কিছুক্ষণের মধ্যে এক কাপ চা নিয়ে সৌদামিনীর ননদ মুচকি হেসে প্রবেশ করে। এই যে বৌদি, বাবুটির জন্য চা এনেছি। সৌদামিনী লজ্জায় অপমানে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার ননদের হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে আছড়ে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, এত অপমান করেও তৃপ্তি হলো না? আবার চা পাঠানো হয়েছে কেন? কি করেছি আমি? কি করেছি তোমাদের? কি করেছি? কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। সৌদামিনীর শাশুড়ি মেজোজা ছুটে আসে। সৌদামিনীর দু চোখে তখন অশ্রুর বন্যা নেমেছে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হলো। সৌদামিনী একভাবেই পড়ে আছে। হঠাৎ সৌদামিনী তার শাশুড়ির গলা শুনতে পেল। তিনি বলছেন, ফিরে এলি মা মুক্ত? বলি, 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাচ্চা? কি করি মা, রোগ ভোগ দেখে তো আর ফেলে আসতে পারি নে। যাক, ফিরে যে এসেছো সেই আমার ভাগ্যি। মেজ বৌমা আর মেয়েটা খেটে খেটে মরে গেল। যা, দোপা এসেছে, বড় বৌমাকে কাপড় দিতে বল। উপরোক্ত কথাগুলি শুনে সৌদামিনী ধর্মর করে এতক্ষণে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই মুক্ত ঘরে প্রবেশ করে। বড় বৌদি, দোপা এসেছে, মা তোমার কি যাবে দিতে বললেন। তুই যা মুক্ত, আমি গোছগাছ করে দিয়ে আসছি। এটা নাও। মুক্ত ফিক করে হেসে এক টুকরো কাগজ সৌদামিনীর হাতে দেয়। কি এটা? ওই পথে নরেন বাবুর সঙ্গে দেখা, তিনিই দিলেন। মুক্ত চলে যায়। সৌদামিনী চিঠিটা খুলে পড়তে থাকে।
পড়ে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দেয়। তারপর আলনা থেকে জামা কাপড় পাড়তে থাকে। হঠাৎ ঘনশ্যামের পকেট থেকে একটা চিঠি পায়। সে চিঠিটা পড়ে সৌদামিনী বলে, এ কি, এই যে মার চিঠি! সর্বনাশ, যথা সর্বস্ব গেছে। ঘনশ্যামের গলা শোনা যায়। নরেনবাবু চলে গেছেন? হঠাৎ চলে গেলেন কেন? বলে গেলাম আমি সন্ধ্যাবেলায় ফিরবো। ইতিমধ্যে ঘনশ্যাম ঘরে প্রবেশ করেন। গায়ের জামা খুলে আলনায় রাখতে যাবেন এমন সময় সৌদামিনীর শাশুড়ি দরজার কাছে এসে ডাকেন, ঘনশ্যাম, একবার আমার ঘরে এসো তো বাবা। যাই মা। ঘনশ্যামের আর জামা কাপড় ছাড়া হয় না। মায়ের ডাকে সে ঘর থেকে বেরিয়ে যায়। সৌদামিনী ময়লা জামা কাপড় মাটিতে ফেলে রেখে খাটে বসে নীরবে অশ্রু বিসর্জন করতে থাকে। ইতিমধ্যে পুনরায় মুক্ত ঘরে ফিরে এসে বলে, কই গো বড় বৌদি, তোমার জামা কাপড় গোছ করা হলো? হ্যাঁ, হয়েছে। এইগুলো নিয়ে যা। মুক্ত জামা কাপড়গুলো নিয়ে সৌদামিনীর দিকে আর চোখে চেয়ে চলে যায়। সন্ধ্যা নেমে আসে। কিছুক্ষণের মধ্যে ঘনশ্যাম ফিরে আসে এবং জামাটা আলনায় রাখে। একটা কথা জিজ্ঞাসা করব? হুম, বলো। আমাদের বাড়ি পুড়ে গেছে। কার কাছে শুনলে? থোপাকে কাপড় দিতে গিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি, কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, আমরাও তাদের ঘৃণা করি। তোমার বাড়ি শুদ্ধ লোকের এই ব্যবসা। শুধু আমাকে মাফ করো। তোমার মাপ চাওয়াটা ছল মাত্র। তাহলে আমার চিঠি আমাকে দিতে? কেন যে এ খবর লুকিয়েছো তাও জানি। তোমার সঙ্গে এতটুকু ছলনাও আমি করিনি শুধু। এ চিঠি পেয়ে তুমি শুধু দুঃখ পেতে, তাই ভেবেছিলাম কিছুদিন পরে তোমাকে জানাবো। কেমন করে তুমি হাত কোনো তা জানতে আর আমার বাকি নেই। তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছো? স্পাই! ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তিল তিল করে মারবে, সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না। আমার মামার বাড়ির সব ঘর কখানেই পুড়ে গেছে বটে, কিন্তু এখনো রান্নাঘরটা তো আছে। আমি তার মধ্যেই আবার ফিরে যাব, কালই যাব। যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। বেশ, সেগুলো যদি কেড়ে নিতে চাও তো রেখেই যাব। না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে চাইছি। আমার টাকার বড় অনটন, তাই বাঁধা দেব। বাধা দাও, বেঁচে ফেলো, যা ইচ্ছে করো। তোমাদের গয়নার ওপর আমার এতটুকু লোভ নেই। সৌদামিনী সঙ্গে সঙ্গে বাক্স আলমারি খুলে সমস্ত গয়না বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর মায়ের দেওয়া বালাদুগাছি ছাড়া গায়ের গয়নাগুলোও খুলে দিল। এমনকি বেনারসি জামা কাপড়গুলো আলমারি থেকে টান মেরে ঘরের মেঝে ছুঁড়ে ফেলে দিল। এরপর সৌদামিনী মাটিতে মুখ গুজে কাঁদতে থাকে। ঘনশ্যাম তার মাথায় হাত দিয়ে সস্নেহে ডাকে, শুধু আমাকে তুমি ভুল বোঝো না। শোনো, মুখটা তোলো, শুধু আমার কথাটা শোনো। সৌদামিনী অপমানে যথারীতি বিছানায় মুখ গুঁজে পড়ে রইল। ঘনশ্যাম বলে, দেখো, অভিমান করতে পারো, এই গয়নাগুলো নিলাম বলে তুমি অভিমান করতে পারো, কিন্তু ঈশ্বর সাক্ষী করে আমি তোমায় বলছি, তোমার গয়নার অপব্যবহার আমি করব না। ঘনশ্যাম গয়নাগুলো চাদরে বাঁধতে থাকে। এর বেশ কিছুকাল পরে ঘনশ্যাম ঘরে পুজো পাঠ শেষ করে তখন কীর্তন করছিল। সৌদামিনীর শাশুড়ি অর্থাৎ ঘনশ্যামের মা প্রবেশ করেন। ঘনশ্যামের চমক ভাঙে। সৌদামিনীর শাশুড়ি বলেন, অমন আত্মভোলা হয়ে পুজো পাঠ আর কীর্তন নিয়ে থাকলে তো চলবে না বাবা। বড় বৌমার যা হোক খোঁজ খবর করার দরকার তো। খোঁজ খবর কি আর করবো মা, অভিমান করে গেছে, মনটা ঠান্ডা হলে নিজেই আবার চলে আসবে। তা কি হয় বাবা, হাজার হোক ঘরের বউ, কাউকে কিছু না বলে একা চলে গেল। সংসারে আসাও একা, যাওয়াও তো একা। যে একা যেতে পারে সে একাই ফিরে আসতে পারে মা। তা হয়তো পারে, কিন্তু আমি তো সে কথা ভাবছি না ঘনশ্যাম। রাগ পড়ে গেলে বৌমা হয়তো ফিরেও আসবেন।
মার কাছে ছাড়া আর তার কোথাও যাওয়ার জায়গা নেই। মার কাছেই গেছে তাও জানি, কিন্তু তোমার শাশুড়ি কি মনে করবে? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বচসা হলো, কিন্তু তোমার শাশুড়ি দুষবে আমাকে। না বাপু, আমাকে আর এই নিমিত্তের ভাগই করো না। তুমি বরং একবার তোমার শাশুড়ির বাড়ি ঘুরে এসো। আচ্ছা মা, তাই না হয় যাব। হ্যাঁ, তাই যেও বাছা, কিন্তু মেয়ে মানুষেরও তো দুঃসাহস ভালো নয়। আমি ভাবছি একা বাড়ির বাইরে পা দিল কি করে? পাড়ার লোকে জানে না, তাই জানলে কি হবে বলো তো দেখিনি? হ্যাঁ, তা বলতো বই কি। যাই হোক, তুমি আর গড়িমসি করো না, আজই একবার তোমার শ্বশুর বাড়িতে যাও। আসতে না চায় মায়ের কাছেই থাক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই নীতি নীতি কেলেঙ্কারি আর ভালো লাগে না বাবা। সৌদামিনীর শাশুড়ি চলে গেলেন। ঘনশ্যাম আবার কীর্তন শুরু করলেন। কীর্তনের রসে ডুবে থেকে ঘনশ্যাম যেন সব দুঃখ শোক থেকে ভুলে থাকতে চায় দেখে মনে হয়। ইতিমধ্যে মুক্ত এসে ঘরে ঢোকে। প্রশান্ত দৃষ্টিতে ঘনশ্যাম তার দিকে তাকায়। মুক্ত বলে, বড়বাবু, মুক্ত, কি খবর? চলুন বড়বাবু। যাব? হ্যাঁ, যাবেন বই কি, আপনি গেলেই বৌমা চলে আসবেন। চলেই যদি আসবেন তো গেলেন কেন? তিনি যেতেন বাবু, আমি তাকে নিয়ে গিয়েছি। এই টাকার লোভ বড় লোভ বাবু, ওই নরেন বাবু টাকার লোভ আমি সামলাতে পারিনি। বৌমার মন মেজাজ বুঝে আমি নিজেই নরেন বাবুকে খবর দিয়েছিলাম। এই রাগের মাথায় তিনিও চলে গেলেন। তোমার প্ররোচনায় সে যদি গৃহত্যাগ করে থাকতে পারে, তোমার কথাতেই তো সে আবার ফিরে আসতে পারে। মুক্ত, আমার প্রয়োজন কি? আপনি না গেলে কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না বাবু। আপনি বিশ্বাস করুন বাবু, আজ কদিনের মধ্যে তিনি দাঁতে কুটো কাটেননি, অনাহারে পড়ে আছেন। আমি বলছি বাবু, না বলে বাড়ি থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো অপরাধী তিনি করেননি। নরেন বাবু? নবের বসে নিয়ে গিয়ে কলকাতায় তার বউবাজারের বাড়িতে রেখেছেন মাত্র। এখন আপনি যদি একটু চরণে ঠাঁই দেন, তবেই বড় বৌমার আবার এ সংসারে একটু জায়গা হয়, আর এ মুখ পুরীর পাপের প্রায়শ্চিত্তি হয়। মুক্ত হঠাৎ ঘনশ্যামের পা জড়িয়ে ধরে। আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনি দয়া না করলে সংসারে আমাদের যে আর জায়গা হবে না বাবু। আমি যাব মুক্ত, আমি যাব। তুমি ওঠো, ওঠো। সংসারে ভুল সংশোধনের সুযোগ না দিলে ভুলটা ভুলই থেকে যায়। এ ভুল শুধু তোমাদের নয় মুক্ত, এ ভুল আমারও। এরপর নরেনের কলকাতার বাড়ির দোতলার একটি ঘরে সৌদামিনী মেঝে মাদুর পেতে শুয়ে আছে। তার আলুথালু বেশবাস, অনাহারে চোখ মুখ বসে গেছে। নির্জন ঘরে সে একাকিনী। তখন বেলা 1টা। ঝি এসে ডাকে, বৌমা, এই বেলা উঠে চান করে নাও, কলের জল চলে যাবে। সৌদামিনী উঠে বলে, তুমি যাও, আমি চান করব না। এরকম করে না নে না খেয়ে বাঁচবে কদিন, না ওঠো। তুমি যাও, যাও বলছি আমার সামনে থেকে, যাও। আরে জানি না বাপু। হ্যাঁ, ঝি চলে যায়। সৌদামিনী বলতে থাকে, উফ, কি দুঃস্বপ্ন! তেজ করে গয়নাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, অথচ তেজ এখনো কমলো না। ভারী অনন্ত দুটো তার কপালের উপর ছুঁড়ে মারলুম, ফিনকি দিয়ে রক্ত। সৌদামিনী দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। এমন সময় নরেন এসে ডাকে। শুধু সৌদামিনী নরেনের দিকে তাকায়। নরেন বলে, শুনলাম এ কদিনের মধ্যে নাকি তুমি জলস্পর্শ করনি। কেন এমন করে তিলে তিলে নিজেকে শেষ করছো তুমি? নিজেকে আর শেষ করতে পারছি কই? শেষ করে ফেলতে পারলেই ভালো হতো। তুমি যাও নরেন্দা, তুমি যাও, সামনে থেকে সরে যাও। সামনে থাকলে তোমাকেও হয়তো মেরে বসবো। তুমি এসব কি বলছো শুধু? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। তুমি জানো না, তুমি জানো না কি দুঃস্বপ্নে কাল আমার সারা রাত কেটেছে। তেজ করে গয়নাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি, ভারী অনন্তটা তার কপালে গিয়ে লেগেছে, ফিনকি দিয়ে রক্ত ছুটছে। সে কি ভীষণ! তুমি যাও, তুমি যাও এখন, তুমি যাও। ও স্বপ্ন?
তাই বলো। না না, স্বপ্ন সত্যি হতে পারে। দুঃস্বপ্নে দুঃস্বপ্নে আমি যেন পাগল হবার মতো হয়েছি। শুধু আমার কথা রাখো, শুধু ওঠো ওঠো, স্নান করে এই নতুন জামা কাপড়টা পরো। এক কাপড়ে চলে এসেছো আমার সঙ্গে, কদিনের মধ্যে মুখে কিছু দেওয়া তো দূরের কথা, কাপড়খানা পর্যন্ত পাল্টাওনি। কাপড় কাপড় তুমি কিনতে গেলে কেন? আমি ছাড়া আর কে কিনবে শুধু? না না, তোমাকে ওসব কিছু কিনে দিতে হবে না। হঠাৎ নরেনের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে সৌদামিনী বলে ওঠে, তুমি তুমি আশীর্বাদ করো নরেন্দা, তার দেওয়া কাপড় পরেই যেন আমি যেতে পারি, তার দেওয়া এই কাপড়খানা পরেই যেন যেতে পারি। শুধু আমি আমার ভুল বুঝতে পেরেছি। দুর্বল মুহূর্তে ঘর ছেড়ে তুমি চলে এলেও তোমার স্বামীকে তুমি সত্যিই ছেড়ে আসতে পারোনি। ঠিক বলেছ নরেন্দা, তাকে আমি ছেড়ে আসতে পারিনি। নির্বিরোধী, অভিমান শূন্য পরম বৈষ্ণব তিনি, সবল আত্মভোলা মানুষ। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। না জানি আজ তার কত কষ্ট হচ্ছে। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল। ডাকাডাকির পর কেউ হয়তো সাড়া দেয় না, হয়তো তার জল খাবারেরও জোগাড় কেউ করে দেয় না। রাত দুপুরে দুটো শুকনো ঝরঝরে ভাত আর একটু ভাতে পোড়া। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারো ওপর রাগ দেখাতে জানেন না, তাই সকলেই তাকে অগ্রাহ্য করে। কেউ খেতে না ডাকলে হয়তো শুধু এক গ্লাস জল খেয়ে ময়লা বিছানাটা কোচা দিয়ে ঝেড়ে শুয়ে পড়েন। আমি ছাড়া তাকে দেখবার আর যে কেউ নেই নরেন্দা। পা ছেড়ে উঠে বসো বোন, আমি দিব্যি করছি আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোমায় আমি যত ভালোই বাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোমাকে চিরকাল রক্ষা করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন্দা। আমার অদৃষ্টে যা হবার হোক। মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে, কোনোদিন একসঙ্গে তো তুমি তুমি আমার বড় ভাই, এমন কথা তুমি আমাকে জিজ্ঞেস করো না। আমি আজই তোমাকে তোমাদের বাগানে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে আবার নেবেন? যদি না নেন, তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? ঘরে হয়তো নেবেন না, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপমান হোক, সত্যি সত্যি মাপ চাইলে তারে না বলার জো নেই। এই যে আমি তার মুখে শুনেছি ভাই, আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন্দা, ভগবান তোমাকে রাজ্যেশ্বর করবেন। শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? মানি, তিনি আছেন বলেই এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন্দা, ফিরে যাবার কথা মুখে আনতুম না। কিন্তু আমি তো ভগবান মানি নে। মানবে, আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে। কোনোদিন যদি মানার মতন অবস্থা হয়, সে তখন বোঝা যাবে। আমাকে আমাকে কখন রেখে আসবে নরেন্দা? সে কখনোই তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তার ইচ্ছা, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এ কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গন্ডগোল পড়ে যাবে। একবার ভেবে দেখো দেখি। সে ভাবনা তুমি এতটুকু করো না নরেন্দা, তখন তিনি আমায় উপায় করে দেবেন। তোমার না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন তাতেই বা তোমার ভয় কি? ভয় এমন কিছু নয়,
5-7 বছরের জন্য জেল খাটতে হবে, এই আর কি। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? তবে আমার উপায় কি হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে তো আমি কিছুতেই বাঁচবো না। শুধু নিজের কথাই ভাবছো, আমার বিপদ তো ভাবছো না। এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। আমি তো তোমাকে বলেছি শুধু, বিশ্বাস করো, বোন বলে যখন তোমায় ডেকেছি তখন ছোট বোনের কোনো অমর্যাদাই আমি করব না। নরেন এই বলে চলে যেতে চায়, সৌদামিনী হঠাৎ বলে ওঠে, ও কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। বলে নরেন চলে যায়। সৌদামিনী বলে, ভগবান, তোমাকে কখনো ডাকিনি, আজ ডাকছি। তোমার একান্ত নিরুপায় মহাপাপিষ্টা সন্তানের গতি করো। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে সৌদামিনী। কিছুক্ষণের মধ্যে মুক্ত ঘরে প্রবেশ করে। সৌদামিনী মুক্তর আশা টের পায় না। মুক্ত ধীরে ধীরে মাথার শিয়রে বসে ডাকে, বৌমা। কে? মুক্ত, কখন এলি? এই তো সোজা তোমার শ্বশুর বাড়ি থেকে আসছি। কেমন আছেন তিনি? অদৃষ্ট ছাড়ো, পথ নেই বৌমা, নইলে অমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। ঠিকই বলেছ মা, আমি তোমার সর্বনেশের কারণ। মনে হলে বুকের ভেতরটায় কি হতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আজও সবাই জানে তুমি বাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে ওই রাগারাগি করে সেই রাত্রিরে বাপের বাড়ি চলে গেছো। এখন নিয়ে বিনিয়ে ওই তোমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য কত রকম করেই বাবুকে না বলছে, আবার আবার কষ্টও দিচ্ছে বাবুকে। তা দেখলে চোখে জল আসে। এখন বুঝতে পারছি বৌমা, তুমি তুমি কেন ঝগড়া করতে। ঝগড়া করা আমার চিরকালের মতো ঘুচে গেল। শুনলাম তোমাদের পোড়া বাড়ি মেরামত হচ্ছে আর বাবুই টাকা দিচ্ছেন। তিনি টাকা দিচ্ছেন? আমাদের পোড়া ঘর মেরামত হচ্ছে? বল মুক্ত, বল, যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা। তোরা আমাকে এতটুকু দয়া করিস নে, বল মুক্ত। এ বাড়ির ঠিকানা আমি তাকে দিয়েছি বৌমা। সে কি? মাসখানেক আগে যখন এ বাড়ি তোমার জন্য ভাড়া নেওয়া হয় তখনই আমি জানতাম বৌমা। কি মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন। না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। আমাকেও তো প্রায়শ্চিত্তি করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। তাই তো তার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়ে ঠিকানাটা দিয়েছি। ওরে মুক্ত, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। সৌদামিনী আঁচলে মুখ ঢাকে। মুক্ত সস্নেহে তার পিঠে হাত বোলাতে থাকে। হঠাৎ দোরগোড়ায় দেখা যায় প্রশান্ত মূর্তিতে দাঁড়িয়ে আছেন ঘনশ্যাম। পরম বৈষ্ণবের মুখে এতটুকু ঘৃণা নেই, বিরক্তি নেই। ঘনশ্যামকে দেখে মুক্ত বলে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু এইছেন। সৌদামিনী মাথায় আঁচল তুলতে গিয়ে দেখে ঘনশ্যাম। সে ব্যাকুলভাবে স্বামীর পায়ে আছড়ে পড়ে। ওগো, তুমি তুমি এসেছো? এসেছি। অপরাধিনীকে ক্ষমা করতে যখন এসেছো তখন হে ক্ষমা সুন্দর, তোমার চরণে আমায় স্থান দাও, স্থান দাও। স্থান দেব বলেই তো এসেছি আমি।
তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না। আমি তো জানি তুমি আমারই আছো। শুধু চলো, বাড়ি চলো, বাড়ি চলো। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। গল্প পাঠে আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন দেবশ্রী দাস চৌধুরী, শান্তনু দত্ত, সায়নী মজুমদার, অনিরুদ্ধ বিশ্বাস, অর্পিতা দাস, আর্য জানা ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।